আমরা মারা যেতে পারতাম, অথবা রাস্তায় কেউ না কেউ মারা যেতে পারতাম, বুঝছেন? তো আপনারা যারা ড্রাইভিং শিখতেছেন, আমি মাঝখান দিয়ে এই ইস্যুটা ঢুকাই দিলাম এই কারণে, অনেকেই আপনারা মনে করেন আমি হয়তো খুব এক্সপার্ট হয়ে গেছি, বাট আমি বলবো আপনারা এখান থেকে বের হইতেছেন মানে প্রাইমারি স্কুল থেকে বের হচ্ছে। এখান থেকে বের হওয়ার পরে আপনারা অবশ্যই, এখনকার গভর্নমেন্ট তো রুলস করছে মিনিমাম 60 ঘন্টার প্র্যাকটিস থাকতে হবে, এরপরে ড্রাইভিং লাইসেন্সের এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা 60 ঘন্টা না চালান, আমাদের এখান থেকে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, এক একজন প্রিমিয়াম কোর্স নিলে হয়তো 25-30 ঘন্টা ড্রাইভিং করতেছেন। তো আপনারা যেটা করবেন, এখান থেকে বের হওয়ার পরে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স সেলফ প্র্যাকটিস, রাত 10টার পরে সন্ধ্যা 6টার আগে যখন রাস্তা খালি থাকবে, আস্তে 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 করে এইসব এলাকাগুলোর ভিতরে গাড়ি চালাইয়া মিনিমাম 15-20 ঘন্টার এক্সপিরিয়েন্স নিয়ে এরপরে আপনারা রাস্তায় যাবেন। বিষয়টা বুঝাইতে পারছি? আমি যে ভুল করছি, আমার মতো ভুল কিন্তু আপনারা করেন না, এটা কোনোভাবেই করা যাবে না। আরপিএম, এটা হচ্ছে আরপিএম মিনিংস হচ্ছে রিভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে এটা কতবার ঘুরলো এটাকে আরপিএম বলে। বিষয়টা বুঝছেন? এখন ফ্যানের আরপিএম কি? ফ্যানটা প্রতি মিনিটে কতবার ঘুরলো, এটা হচ্ছে ফ্যানের আরপিএম। ফ্যানটা বাড়াই দাও মানে হচ্ছে ফ্যানের আরপিএম বাড়াই দাও। বিষয়টা বুঝছেন? আমরা এগুলো তো আগেই জেনে গেছি। এটাকে কি বলে? ইঞ্জিন ব্লক। নিচের অংশটা অয়েল প্যান, আর উপর অংশটা ইঞ্জিন হেড অথবা সিলিন্ডার হেড। এটাকে কি বলে? এটাকে ফ্লাই হুইল বলে। আর এটাকে কি বলে? এটা স্টার্টার। এই যে ইঞ্জিনের ভিতরে কন্টিনিউয়াসলি ফায়ারিং হইতেছে, একটার পর একটা কি হইতেছে? ফায়ারিং হইতেছে, পিস্টনটা উপর উঠতেছে, নিচে নামতেছে। এই যে ফায়ারের মধ্যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা কি গরম হয় না? ইঞ্জিনটা তো গরম হয়। ইঞ্জিনটা গরম হইলে ইঞ্জিনটা গইলা, লোহা কি গইলা পড়ে যাওয়ার কথা না মোমের মতন? কিন্তু এটা গইলা পড়তেছে না। পড়তেছে না কেন? এটাকে ঠান্ডা রাখার জন্য কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কি সিস্টেম? কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমগুলো কি কি? ধরেন আপনার বাসায় যদি চুলার মধ্যে একটা খালি পাতিল বসান, খালি পাতিল বসাইলে আগুন যদি ধরাই দেন, তাহলে ঘটনাটা কি ঘটবে? পাতিলটা পুড়ে যাবে না? তেরা বেঁকা হয়ে যাবে না? দলা মস্ত হয়ে যাবে না? কিন্তু পাতিলের মধ্যে যদি পানি দিয়া 3 ঘন্টা 4 ঘন্টাও বসাই রাখেন, ওই পাতিল কি কিছু হবে? কিছু হবে না। পাতিলের মধ্যে পানি থাকতে হবে। যতক্ষণ পানি থাকবে ততক্ষণ এটা সেফ। এখন ধরেন প্রেসার কুকার বসাই রাখলেন চুলার ভিতরে, কিন্তু প্রেসার কুকার তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য ওই যে বাল্ব দিয়ে প্রেসারটা রিলিজ হয়, বেশি ভিতরে প্রেসার হইলেই তো তাড়াতাড়ি সিদ্ধ হইব, তাই না? এখন আমি আরও তাড়াতাড়ি চাই, এই জন্য এই বাল্বটা মনে করেন জ্বালাই করে দিলাম। বাল্ব কী করে দিলাম? জ্বালাই করে দিলে কি ঘটবে? এটা ব্লাস্ট হবে না? এরকম গাড়ির রেডিয়েটর, এটা হচ্ছে গাড়ির রেডিয়েটর, এই রেডিয়েটরও কিন্তু অনেক সময় ব্লাস্ট হয়। ব্লাস্ট হলে দেখবেন সামনে দিয়ে সাদা রঙের ধোঁয়া উঠতেছে। কি? সাদা রঙের ধোঁয়া। ধোঁয়া কিন্তু 2 ধরনের, একটা হচ্ছে সাদা ধোঁয়া, আরেকটা হচ্ছে কালো ধোঁয়া। ভাতের পাতিলের ওপর থেকে যে ধোঁয়াটা ওঠে, ওইটা কি কালো না সাদা? এটা সাদা, তার মানে এটা পানির ধোঁয়া। এটা কিসের ধোঁয়া? আর যদি দেখেন গাড়ির সামনে থেকে কালো ধোঁয়া উঠতেছে, তখন বুঝবেন যে ইঞ্জিনে আগুন লাগছে, কোথাও না কোথাও কি লাগছে? আগুন লাগছে। ধোঁয়া দেখে তো বুঝতে পারবেন। কারণ ধোঁয়া লাগলে কি করবেন আপনারা? যদি দেখেন যে ধোঁয়া উঠতেছে, এই সময় কি করা উচিত? গাড়ি ফালিয়ে দৌড় দিবেন। আচ্ছা, এই সময় যেটা করতে হবে, প্যানিক হওয়া যাবে না। আগুন এনে লাগছে, সো হোয়াট? এই আগুন লাগছে, আপনি গাড়ির ভিতরে বসে আছেন, ওইটা লাগছে গাড়ির বাইরে। তো গাড়ির বাইরে আগুন লাগলে আপনারা তো প্যানিক হওয়ার কি আছে ভাই? আপনার গায়ে লেগে গেছে আগুন, আপনার গায়ে আগুন লাগছে, সো এটাতে প্যানিক হওয়ার কিছু নাই। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে হচ্ছে গাড়িটাকে যত দ্রুত পসিবল সাইডে নিয়ে যেতে হবে। রাস্তার মাঝখানে রাখা যাবে না, তাহলে জ্যাম লেগে যাবে। দ্রুত সাইডে নিতে হবে। ইমার্জেন্সি লাইটটা দিয়ে গাড়িটাকে সাইডে নিয়ে গাড়ির সকল স্টার্ট বন্ধ করে দেবেন, গাড়ির সকল স্টার্ট অফ করে দেবেন। একটু আগে আমি ভিডিওতে দেখাইছি না কীভাবে বনাট খুলতে হয়, কীভাবে ব্যাকডালা খুলতে হয়। সবার আগে কাজ হবে, গাড়ি সাইড করার আগে কাজ হবে বনাটার ব্যাকডালার সুইচ খুলে ফেলবেন। খুইলা ইমার্জেন্সি সুইচ দিয়ে গাড়ি সাইডে নিয়ে গাড়ি স্টার্ট দ্রুত বন্ধ করতে হবে। গাড়ি স্টার্ট বন্ধ করার আগে পিছনে চলে যাবেন। যদি গাড়িতে গ্যাস থাকে, সিএনজি বা এলপিজি করা থাকে, পিছনে গ্যাসের সুইচ আছে, ওই সুইচ চাপ দিয়ে সিএনজি যাতে ধাক্কাইয়া সামনে আসতে না পারে, এই জন্য পিছনে এটা বন্ধ করে দিতে হবে সুইচটা, তাহলে সিএনজি আর সামনে ধাক্কায় আসতে পারবে। ঠিক আছে? আর চাবি বন্ধ করে দিলে
পিছন থেকে যে তেল আসতেছিল এতক্ষণ ধাক্কাই আসতেছে একটা মোটরের মাধ্যমে, মানে এদিকে আগুন লাগছে। এখন আমি এটা পানির মোটর দিয়ে মনে করেন যে আগুনটা নিভাবো। এখন আমি যদি না নিভাইয়া একটা মোটর দিয়া কেরোসিন ডাইলা দিয়ে এইভাবে, আগুন কি বাড়বে না কমবে? পিছনে একটা মোটর আছে, ফুয়েল পাম্প আছে, একটু পরে আমরা দেখাবো এসি পাম্প। এই পাম্পের কাজ হচ্ছে চাবি ঘুরাইলেই এই পাম্প অন হয়ে যায়, সামনে এসে ধাক্কাইয়া জোরে ধাক্কাইতে সামনে তেল পাঠায়। তাহলে যতক্ষণ চাবি বন্ধ না করবো ততক্ষণ কিন্তু তেল আসতেই থাকে গাড়িতে। কিন্তু অলওয়েজ এই রেডিয়েটর, এটাকে কি বলে, এই রেডিয়েটরে এখান দিয়ে আমরা পানি ঢুকাই এবং এখান দিয়ে পানিটা চেক করি। তো রেডিয়েটরে পানি ঢুকানোর জন্য ইমার্জেন্সি সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে, গাড়িতে অলওয়েজ 4 লিটার পানি রাখতে হবে। কয় লিটার? 4 লিটার পানি রেখে দিতে হবে। এটা অলওয়েজ রেখে দেবে। সর্বনিম্ন বা সর্বোচ্চ হলে তো আরও মানে এত বেশি রাখা যাবে না, ঠিক আছে? এই ঘটনা আপনার জীবনেও কিন্তু একবার ঘটবে না, বাট আপনার রাস্তায় রেডিয়েটর লিক হইতে পারে, হইতে পারে, এই জন্য আপনি এটা রেখে দিবেন। ফায়ার ফাইটিং করা লাগতে পারে, আরেকজনের গাড়িতে দিতে হইতে পারে। আপনি যে এটা শুধুমাত্র আপনার জন্য রাখবেন বিষয়টা কিন্তু এরকম নয়, আপনি আরেকজনের জন্য রাখতে হবে, বুঝছেন তো? রাস্তার মধ্যে খুব পরোপকারী মন মানসিকতা নিয়ে রাস্তায় চলতে হবে। রাস্তায় কেউ হাত দেখাইলে মানে সিচুয়েশন বুঝা থামতে হবে। রাস্তায় চলতেছেন, একজন মানুষ আপনার গাড়ির গ্লাসের মধ্যে ঢিল মারলো, মাইরা গাড়ির গ্লাসটা ভাঙাই ফেললো। আপনি মনে করেন পুলিশ অফিসার, মনে করেন আপনি একজন মন্ত্রী, আপনার গাড়িটার দাম অনেক, 200 কোটি টাকা গাড়ির দাম, 100 কোটি টাকা, 50 কোটি টাকা। এই এমন সময় আপনার গাড়িতে ঢিল মাইরা গাড়ির গ্লাসটা ভাঙা ফেললো, আপনি কি করবেন তখন? মায়ের আপনি নামছেন ধৈরা মারার জন্য, আপনার কাপড় চোপড় সব খুলে রেখে দিলেন। আপনি এমনই হয়, বুঝছেন? বুঝছেন? এই জন্য রাস্তার মধ্যে যদি ঢিল মারে কোনোভাবেই গাড়ি থামানো যাবে না। গাড়ির জনবহুল এলাকাতে নিতে হবে, ওইখানে গিয়ে এরপরে থামাইয়া এরপরে যা করার করবেন। অথবা গাড়িতে যদি আপনি ড্রাইভার থাকেন অথবা ড্রাইভার সিটে অন্য কেউ আছে, আপনি ইনস্ট্যান্ট 999-এ কল করবেন। কোথায়? সাথে সাথে আপনার লোকেশন চলে যাবে, বুঝছেন তো? তাইলে ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমি একটু এক্সাম্পল দিয়ে রিয়েল টাইম ইভেন্ট শেয়ার করার চেষ্টা করি, যেন এগুলো আপনাদের ব্রেনে থাকে। আচ্ছা, ওই যে আগুন লাগার বিষয়টা থেকে এখানে আসতেছি আবার। তো সেক্ষেত্রে কী করবেন, তখন পিছনে গ্যাসের লাইন বন্ধ করে দিলেন। বন্ধ করার পরে সামনে আসবেন, আসার পরে পানি আছে না, পানি দিয়ে যেই জায়গাটা, যদি সামনে বনাটের কাছে যেখান দিয়ে আপনি ডিগিটা খুলবেন বা বনাটটা ওপেন করবেন, ওই সাইডে আগুন থাকলে সাথে সাথে পিছনে তো গাড়ি মোছার গামছা আছে, গামছাতে পানি ভিজাবেন, গামছা হাতে পেঁচাবেন, এটা দিয়ে বনাট খুলবেন যাতে হাতের মধ্যে কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এখন ধরেন আগুন দাউ 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 করে আগুন জ্বলতেছে, এমন সময় আপনি হাত দিলে আপনার হাত টিকবে? লাইফ বড় না গাড়ি বড়? লাইফ বড়, গাড়ি বড়। তাহলে আগে নিজে বাঁচতে হবে, গাড়িটাকে পরবর্তীতে আগুনের কন্ডিশন দেখতে হবে, যে দাউ দাউ করে আগুন জ্বললে আপনি এটা ফাইটিং করতে পারবেন কিনা, এইটা আপনাকে দেখে ডিসিশন নিতে হবে। ফিমেলরা তো অনেক বোরকা পরেন, অনেক সেন্সিটিভ কাপড় চোপড় পরেন, তো আপনাদের কাপড় চোপড় যদি আপনারা ফাইটিং করতে চান, আগে নিজের গায়ে পানি ঢালতে হবে যেন আপনার কাপড় আগুন জ্বলে না যায়, বুঝছেন? দেন সেক্ষেত্রে গিয়ে বুঝতে হবে যে আগুনের ধরনটা কি। এখন এটা সাদা দোয়া, রেডিয়েটরের পানির দোয়া, আপনি গায়ের মধ্যে আগে পানি ঢেলে ফেলবেন, তাহলে কিন্তু হবে না। কালো দোয়া হইলে এই ক্ষেত্রে হচ্ছে এরকম বিষয় চিন্তা ভাবনা করতে হবে। তাইলে ইঞ্জিনটা যেন হিট না হয় সেজন্য আমরা ইঞ্জিনে কয়েকটা মিডিয়া ইউজ করি, যে মিডিয়াগুলোর মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা থাকবে। মিডিয়াগুলো কি? মিডিয়াগুলো হচ্ছে, এক নম্বরে তো ইঞ্জিনের ভেতরে বাতাস ঢুকতেছে। আমি যদি এই মুহূর্তে এটা ধরলাম, এটা একটা কাপ, এটা একটা প্রচুর গরম একটা কাপ মনে করেন, এটা ধরলাম আমি ধরার পরে প্রচুর গরম লাগলো। তো প্রচুর গরম লাগলে আমি কি করব? এটা সাথে সাথে রাইখে আমি ফু দেবো না হাতের মধ্যে, এটা সাথে সাথে রাইখে আমি এভাবে ফু দেবো না। তাহলে ঠান্ডা করার জন্য একটা মিডিয়া সর্বপ্রথম বাতাস ইউজ করি। আমরা কি ইউজ করি? আমরা বাতাস ইউজ করি। এরপরে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে পানি ইউজ করি। তাহলে রেডিয়েটরে আমরা কি ঢুকাই? এই যে এটা হচ্ছে রেডিয়েটর, এই রেডিয়েটরে আমরা পানি ঢুকাচ্ছি। এরপরে হচ্ছে আমরা ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েল ঢুকাই। কি ঢুকাই? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের কী কী নাম বলছিলাম? ইঞ্জিন অয়েল, লুব অয়েল, লুব্রিকেন্ট বা মোবিল, এগুলা একই জিনিস, ঠিক আছে? তাহলে আমরা গাড়িতে ইঞ্জিন অয়েল ঢুকাই। তাহলে ইঞ্জিন অয়েল ঢুকাইলেও ইঞ্জিনটা মোটামুটি ঠান্ডা থাকে। তাহলে ইঞ্জিনে কুলিং মিডিয়া হিসাবে কী কী ব্যবহার হয় যদি আপনাকে প্রশ্ন করা হয়, তাহলে বলবেন ইঞ্জিন অয়েল। এরপরে হচ্ছে
পানি এবং বাতাস, ঠিক আছে, এই তিনটা জিনিস। আচ্ছা, বাতাস কিভাবে যায়? বাতাস যায় হচ্ছে এই যে এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স। এটা কি? এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স। এটার ভিতরে একটা এয়ার ফিল্টার আছে। এই এয়ার ফিল্টারের মাধ্যমে বাতাসটাকে ফিল্টারিং করে ইঞ্জিনের ভিতরে ঢুকানো হয়। আপনাদের কি দেহের মধ্যে কোনো এয়ার ফিল্টার আছে? হ্যাঁ, কি? নাকের পশমগুলা। নাকের পশমগুলা হচ্ছে মানুষের এয়ার ফিল্টার। যত ময়লা দেখবেন সব জমা হয় এই নাকের এই পশমগুলার মধ্যে। তো গাড়ির মধ্যেও এরকম এয়ার ফিল্টার আছে। আচ্ছা, ধরেন মানুষের নাকের যদি পশম না থাকতো তাহলে ঘটনা কি ঘটতো? ফুসফুস বাদ হয়ে যেত, এই বালিগুলা সব ফুসফুসে যেত। তাইলে আপনি তো এসির ভিতরে বৈশা থাকার পরেও দেখবেন কত ময়লা, এসির ভিতরে বৈশা থাকার পরেও বের হইলে দেখবেন অনেক ময়লা বাসায় যাওয়ার পরে। তাইলে রাস্তাঘাটে যখন আপনি চলেন তখন কেমন ময়লা? এরকম ছোট্ট একটা ছিদ্র দিয়ে এই পরিমাণ ময়লা জমে। তাইলে এত বড় একটা গাড়ি চলে এত শক্তি নিয়ে, কি পরিমাণ বাতাস মোটরের মাধ্যমে, পাম্পের মাধ্যমে টাইনা গাড়ির ভিতরে ঢুকাচ্ছে। তাহলে কি পরিমাণ বাতাস ঢুকতেছে এটার ভিতরে, কি পরিমাণ বালু ঢুকতেছে। আপনি ঢাকা থেকে যদি কক্সবাজার যান, সাইলেন্সার পাইপ দিয়ে যদি যেই ধোঁয়াটা বের হয়, এটা যদি একটা বেলুন লাগাই দেওয়া হয় এটার পিছনে, যে আমি আজকে দেখতে চাই কি পরিমাণ বাতাস, দেখতেন এরকম একটা বিল্ডিং পুড়ে গেছে বাতাস, এই পরিমাণ বাতাস। তাহলে এই পরিমাণ বাতাস তো ইঞ্জিনটার ভিতরে ঢুকছে। এই পরিমাণ বাতাসের মধ্যে কি পরিমাণ বালু আছে? বালু কেমন? প্রচুর বালু না? রাস্তার বালু। তাহলে এই রাস্তার বালুগুলা এই ইঞ্জিনের ভিতরে ঢুকতেছে। ইঞ্জিনের ভিতরে ঢুকলে কুরবানিতে দাওসুরি ধারান কি দিয়ে আপনারা? বালি দিয়ে ধারান না? তাহলে এই যে পিস্টনের ভিতরে এত ধুলাবালি ঢুকতেছে, এখানে যেন না ঢুকে সেজন্য এখানে এয়ার ফিল্টার ইউজ করা হয়েছে। আজকে আপনারা যারা মাস্ক পরে রয়েছেন, আপনার এই মাস্কটা কয়দিন ধরে ব্যবহার করতেছেন? কয়দিন? কয় মাস? এই নাকের মাস্কটা 3 বছর? এই মাস্কটা, আচ্ছা, এই মাস্কটা কয়দিন ইউজ করতেছেন? আজকেই। এটা আর কয়দিন পরবেন? আচ্ছা, এখন মনে করেন এটা যদি আপনি 2 মাস 3 মাস ইউজ করেন তাহলে ঘটনা কি ঘটবে? এটা কি এখন আপনাকে রক্ষা করবে নাকি এটা আপনাকে আক্রান্ত করবে? এয়ার ফিল্টার হচ্ছে অলওয়েজ ক্লিন রাখতে হবে। এটাকে আমি রাখছিলাম হচ্ছে আমাকে সেভ করার জন্য। এটাকে যদি আমি ক্লিন না করি একটা সময় গিয়ে এটা আমাকে ধ্বংস করে ফেলবে। কিভাবে? এর ভিতরে যে বালিগুলা, এই বালিগুলা তখন ইঞ্জিনের ভিতর ঢুকে যাবে। ইঞ্জিনের ভিতর ঢুকে এটা মিক্স হয়ে যাবে ইঞ্জিন অয়েলের সাথে। ইঞ্জিন অয়েল আমরা কেন ইউজ করি? শুধু কি ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য? ইঞ্জিন অয়েলের মেইন কাজ হচ্ছে ইঞ্জিনের ফ্রিকশন কমানোর জন্য। ইঞ্জিনের যে ঘর্ষণ ইঞ্জিনের সাথে, ধরুন পিস্টনটা যে রাস্তা দিয়ে ওঠানামা করতেছে ওই রাস্তার যাতে কোনো ক্ষয় না হয়। আমাদের দেহে ইঞ্জিন অয়েল আছে, আমাদের দেহে মোবিল ঢুকাইছেন কেউ কখনো? আপনি ঢুকাইছেন? আমাদের দেহের ইঞ্জিন অয়েল হচ্ছে এই যে আমার হাড়, আমি হাঁটতেছি, খেলতেছি, দৌড়াচ্ছি, ব্যায়াম করতেছি, প্রতিনিয়ত আমার একটা হাড়ের সাথে আরেকটা হাড় লক্ষ কোটি বার ঘর্ষণ হচ্ছে, কিন্তু ক্ষয় কি হচ্ছে? ক্ষয় হচ্ছে না। এত বছর আপনি 60 বছর বাঁচবেন বা 70 বছর বাঁচবেন, এটা কিন্তু কখনো ক্ষয় হবে না। কিন্তু এটার ভিতর যদি একটা সিরিঞ্জ দিয়ে অল্প একটু বালু, সামান্য ধরেন 2-3টা বালু পুশ করলেন এখানে ভিতরে, এখন কি হবে? ইনফেকশন হবে, ঘর্ষণের ভিতরে বালুগুলা ঢুকবে, ঢুইকা হাড় ক্ষয় হবে অথবা এটা ইনফেকশন হবে। ইঞ্জিন অয়েলটা খুব সেনসিটিভ একটা জিনিস, আপনার এই সাইনোফ্লুইড ফ্লুইড বলে এই পিচ্ছিল জিনিসটাকে, ওইটার মতন। তো এইটাকে আপনি অলওয়েজ ক্লিন রাখতে হবে। কোনো ক্রমে যদি এই এয়ার ফিল্টার থেকে বালু এটার ভিতরে ঢুকে, ওই যে দাও ছুরি ধারান, 5 মিনিট ধারাইলে দাও চকচক চকচক হয়ে যায়, ক্ষয় হয়ে। এইরকম 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 মাসে আপনার 3 কোটি টাকা দামের গাড়ির ইঞ্জিন বাদ হয়ে যাবে। এখন আপনি 10,000 টাকা দিয়ে বাংলাদেশ ড্রাইভিং থেকে সার্টিফিকেট নিয়ে খুব ভালো ড্রাইভিং শিখলেন, ঠিক আছে, আজকের এই ক্লাসটা দেয়লেন না, আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন, জোরে গাড়ি চালাইলেন, কিন্তু আপনি যে এই ক্লাসটা করলেন না, আপনার লস হইল কত? এই বিষয়গুলা আগে থেকে জানতেন কে কে? একটু হাত দেখতে চাই। আগে থেকে জানতেন শুধুই একজন, কিন্তু এই ক্লাসে স্টুডেন্ট কতজন দেখেন? আজকের এই বিষয়গুলো আমি যা যা আলোচনা করতেছি সবই জানতেন? কাছাকাছি জানতেন? আচ্ছা, ইঞ্জিন ক্লাস, থিওরি ক্লাস ব্যতীত কে কে জানতেন? আচ্ছা, আপনি ছিলেন আমার একটা ক্লাসে মনে হয়। আচ্ছা, তো আমি আপনাদেরকে এইটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আপনি কে এখান থেকে অনেক ফেস আছেন, আমি বলি কে কবে ইলন মাস্ক হয়ে যান বলা যায় না। এখান থেকে একজন এন্টারপ্রেনিউর বের হইতে পারেন, একজন ব্যবসায়ী বের হইতে পারেন। আপনি যদি এই বিষয়গুলো এইখানে না, শুধু এখান থেকে বের হওয়ার পরেও ইউটিউব হচ্ছে একটা ইউনিভার্সিটি, আপনি ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখবেন, আমাদেরটা না শুধু।
আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, শিখতে হবে। শিখলে কী হবে? এটা আপনার লাইফে কাজে লাগবে। এইটা আপনার লাইফে কাজে লাগবে। সো এয়ার ফিল্টারটা অলওয়েজ ক্লিন রাখতে হবে। কত কিলোমিটার পর পর ক্লিন রাখবেন এটা ডিপেন্ড করে আপনি কোন এলাকায় বসবাস করতেছেন, কোন এলাকায় গাড়ি চালাচ্ছেন, আপনি কি আমেরিকাতে চালাচ্ছেন নাকি বাংলাদেশে চালাচ্ছেন নাকি জাপানে চালাচ্ছেন, এটা বুঝতে হবে আপনাকে। কারণ আমি আপনাকে বলে দিলাম আপনি 300 কিলোমিটার 500 কিলোমিটার পর পর ইঞ্জিন ফিল্টারটা এয়ার ফিল্টারটা পরিষ্কার করবেন। এখন জাপানে গিয়ে বলছেন ভাই 500 কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয়, মহিউদ্দিন ভাই কইছে। উনি একটা অনেক জোরে হাসি দিল, কি বলো তুমি কার কাছে। বাংলাদেশে ডিপেন্ড করবে গুলশান, এরপরে হচ্ছে ধরেন বনানী ডিউএইচএস, বারিধারা ডিউএইচএস, ওই এলাকা। আর আপনি ঢাকার বাইরের একটা এলাকা তো সেম না, কেরানীগঞ্জ পুরান ঢাকা তো সেম না। এখন ওই এলাকার গাড়ি চললে ওই এলাকার মানে আবহাওয়া ধুলাবালি একরকম, আর পুরান ঢাকায় হচ্ছে আরেক রকম। আবার আপনার গাড়িটা যদি বাস হয়ে থাকে বা আপনার গাড়ি যদি অলওয়েজ হাইওয়েতে চলে, তাহলে হাইওয়ের ওয়েদার আরেক রকম। এটা ডিপেন্ড করবে প্রথম অবস্থায় কোন রোডে চলতেছে আপনি এটা দেখবেন, এবং প্রতি 500 কিলোমিটার পর পর দেখবেন কী পরিমাণ ধুলাবালি জমতেছে। আসলে 500 কিলোমিটারে ধুলাবালি জমে কিনা এটা দেখার পরে এরপরে আপনি ডিসিশনে যেতে পারবেন। বুঝছেন? আচ্ছা, একটা গাড়ি প্রতিদিন বের করার আগে কি কি বিষয়গুলো আপনি দেখবেন? একটা গাড়ি আজকে এখন আপনি বের করবেন, বের করার আগে আপনি কি কি দেখবেন? সর্বপ্রথম দেখতে হবে চারোটা চাকায় হাওয়া আছে কিনা, চারোটা চাকায় হাওয়া আছে কিনা। আজকের এই ক্লাসে আমরা কিন্তু এই থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা প্রজেক্টরে অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা চেষ্টা করি এগুলা ফিজিক্যালি দেখানোর জন্য। তো ওই ক্লাসটাতেও কেউ কোনোভাবে মিস করবেন না। এটা কিন্তু আপনারা চাইলে যদি সামনের যেই ব্যাচ আছে ওই ব্যাচে করতে না পারেন, এর পরবর্তী ব্যাচেও করতে পারেন। আপনি ঢাকাতে না করলে চট্টগ্রামেও করতে পারবেন। আপনি ধরেন যে আমাদের যেখানে যেখানে ব্রাঞ্চ আছে সব জায়গাতে এগুলো আপনাদের জন্য ওপেন, উন্মুক্ত, যে কোনো জায়গায় করার সুযোগ আছে। আর আপনারা তো ভর্তি হয়েছেন, হয়তো অনেকে গুলশানে ভর্তি হয়েছেন, অনেকে ভর্তি হয়েছেন ধানমন্ডিতে, অনেকে ভর্তি হয়েছেন উত্তরাতে। আমরা যে আপনাদেরকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি মাল্টিপল ব্রাঞ্চে ক্লাস করার, মাল্টিপল রুটে গাড়ি চালিয়ে এক্সপিরিয়েন্স নেওয়ার, এই এক্সপিরিয়েন্সটা কি আপনারা নিছেন বা কয়জনে নিছেন? আপনাদের নিছেন। আপনি থ্যাংক ইউ আপনাকে। আপনি কি মনে করেন এটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটা গ্লোবাল ফিচার দিয়ে দিলাম, আপনারা এটাকে কাজে লাগাচ্ছেন না। আপনার কথা কি ভাই আমার বাসা কাছে, আমার বাসার কাছে এটা। আপনি গুলশানে থাকেন, ধানমন্ডির রাস্তাগুলা, বনশ্রীর রাস্তাগুলা, আফতাবনগরের রাস্তাগুলাতে গাড়ি চালাইলে আপনার রিয়েল টাইম মাল্টিপল রোডে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স চলে আসবে, এবং এতে করে আপনাকে নিয়ে যদি মঙ্গল গ্রহ ছেড়ে দেওয়া হয় আপনি ওইখানেও খুব সুন্দর গাড়ি চালাতে পারবেন। সো এই সুযোগটা অবশ্যই আপনারা নেবেন। আমি এত কষ্ট করে, আমাদের যখন অ্যাপস ছিল না, আজ থেকে 1 বছর আগের কথা, অনেক স্টুডেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লাস করতে চাইত। তো আমাদের কত কষ্ট করতে হতো। একটা স্টুডেন্টকে বলতাম ভাইয়া ঠিক আছে তাহলে আপনি আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে আসবেন, একটা অ্যাপ্লিকেশন দিয়ে এখান থেকে অ্যাটেন্ডেন্স কার্ডটা নিয়ে যাবেন, একটা রেজিস্টারে সিগনেচার করবেন, করে ওই ব্রাঞ্চে নিয়ে এতদিনের মধ্যে জমা দিবেন, জমা দিয়ে ক্লাস করবেন, কইরা আবার যদি এখানে আসতে চান একই ফর্মালিটিস ফিল আপ করে আপনাকে আনতে হবে। অনেক সময় আপনি কার্ড নিয়ে হারাই ফেলছেন। এখন তো আর এই সমস্যাগুলো নাই। এরপরে আপনার ক্লাস, যেমন এখনও যারা 2018 সালের স্টুডেন্ট আসতেছে, ভাইয়া কোভিডের কারণে বা আমার এই সমস্যার কারণে আমি ক্লাস করতে পারি নাই। 1 বছর আগের স্টুডেন্ট আছেন কেউ এখানে? আপনি আছেন? তাহলে ভাই 1 বছর আগে তখন অ্যাটেন্ডেন্স কার্ড আমরা খুঁজে পাইতাম না, কারণ আমরা 4 মাস পর্যন্ত একটা কার্ড রাখি, কোর্সের মেয়াদ 4 মাস। তা আপনি এখন 1 বছর আগে এসেও ক্লাস করতে পারতেছেন। তো এই সুযোগটা আমাদের যে অ্যাপসটা, এটা কিন্তু আল্লাহর তৈরি পৃথিবীতে সেকেন্ড কোনো প্রতিষ্ঠানে নাই। যদি চাপা হইয়া থাকে তাহলে আপনি এখনই মোবাইল ফোন হাতে নেন, প্লে স্টোর অ্যাপ স্টোরে যান, গিয়ে সার্চ দিয়ে দেখেন যে অন্য কোনো সেকেন্ড প্রতিষ্ঠানে এই অ্যাপসটা আছে কিনা। প্রত্যেকে একটু মোবাইল ফোনগুলো বের করেন, আমরা ডাটা অন করেন। সর্বপ্রথম আমরা অ্যাটেন্ডেন্সটা নেব, পাশের জন থেকে হটস্পট নেন। বলছি একজন একটু হটস্পট অন করে পাশের জনকে একটু সাপোর্ট দেন। ওয়াইফাই তো এত লোড নেবে না, এতগুলো আইপি একসাথে লোড নেবে না, পাশের জনের কাছ থেকে নিতে হবে, ওয়াইফাই ব্লক হয়ে যাবে। হ্যাঁ করে। 46 17 10, 46 17 10, 46 17 10 মানে 461710।